নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের দায়ে ২৬ জনের ফাঁসির আদেশ, স্বজনদের সন্তোষ প্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে হকার পুলিশ সংঘর্ষ, কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি সাইদ খোকনের। হত্যা মামলার আসামি এমপি রানা সহ ৩ ভাইকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, নেতাকর্মীদের উল্লাস। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব ১১-র সাবেক ৩ শীর্ষ কর্মকর্তা সহ ৩৫ আসামির ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ দায়রা ও জেলা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় দেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। আলোচিত এই ঘটনার ৩৫ আসামির গ্রেপ্তার ২৩ জনকে সোমবার সকাল ৯:৩০টায় হাজির করা হয় জেলা ও দায়রা জজ আদালতে, যাদের মধ্যে ১৭ জনই র্যাব ১১-র সাবেক সদস্য। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সকাল ১০টায় এজলাসে ওঠেন, আর কয়েক মিনিটেই ঘোষণা করেন রায়। মৃত্যুদণ্ড দেয়া হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন, ওই হত্যাকাণ্ডের সময় র্যাব ১১-র অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদ, চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন এবং নেভির বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা। ফাঁসির আদেশ হয় হাবিলদার এমদাদুল, আরওজি ১ আরিফ, ল্যান্স নায়ক হীরা, ল্যান্স নায়ক বেলাল, এসআই পূর্ণেন্দু বালা এবং কনস্টেবল শিহাবের। র্যাবের ৬ সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন, আসাদুজ্জামান নূর, আল আমিন, তাজুল এবং সিপাহী আবু তৈয়ব ও সার্জেন্ট এনামুল কবিরকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। সাবেক কাউন্সিলর নূর হোসেনের সহযোগী মিজানুর রহমান দীপু, রহম আলী, আলী মোহাম্মদ, আবুল বাশার এবং মুর্তজা জামান চার্চিলকেও ফাঁসির আদেশ দেয়া হয়। মৃত্যুদণ্ড দেয়া হয় সেলিম, সানাউল্লাহ এবং ম্যানেজার শাহজাহান ও ম্যানেজার জামাল উদ্দিনকেও। এদের মধ্যে সেলিম, সানাউল্লাহ ও শাহজাহান এখনও পলাতক। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে এই রায় উদাহরণ হতে পারে। আমরা এই রায়ে আনন্দিত। আমরা মহামান্য উচ্চ আদালত এবং সংশ্লিষ্ট বিচারক যিনি এই রায় প্রদান করেছেন সৈয়দ এনায়েত হোসেন সহ এই বিচারের সাথে যারা জড়িত সকলকে আমি বাদীপক্ষের থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানালেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার আসামি মনে করে যে রায় তার পক্ষে আসে নাই, আসামি মনে করে যে এই রায়ের প্রতি তার প্রতি অবিচার করা হয়েছে, আমার আসামি উচ্চ আদালত আপিল করবে। অন্যদিকে এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষও। পরিকল্পনাকারী ছিলেন, ষড়যন্ত্রকারী ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে এই অপহরণ করার জন্য সহযোগিতা ছিল এবং পরবর্তী পর্যায়ে অপহরণ, হত্যা এবং গুমের কারণে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে সশ্রম কারাদণ্ড ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ৩ বছর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল প্রকাশ্য দিবালোকে অপহরণ করা হয়েছিল নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার ৪ সহযোগীকে। ঘটনা দেখে ফেলায় তুলে নেওয়া হয় আইনজীবী চন্দন সরকার, সঙ্গে তার ড্রাইভার ইব্রাহিমকেও। ৩ দিনের মাথায় এই ৭ জনের লাশ ভেসে ওঠে শীতলক্ষায়। তৌহিদ শান্ত, নিউজ 24, নারায়ণগঞ্জ। ৭ খুন মামলার রায়ে নিহতদের পরিবারগুলো সন্তোষ প্রকাশ করলেও এখনও শঙ্কা কাটেনি তাদের। দ্রুত রায় কার্যকর করার দাবির পাশাপাশি তারা চাইছেন বাড়তি নিরাপত্তা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আইনজীবীদের এই মিছিলই প্রমাণ করে ৭ খুন মামলার রায়ে কতটা সন্তুষ্ট তারা। সাক্ষাৎকারেও সে উচ্ছ্বাস ঢাকা পড়েনি। আমরা লয়ার, আমাদের একজন লয়ার এর সাথে মারা গেছে, মানে তা খুন করছে তাকেও, এই জন্য আমরা লয়াররা অত্যন্ত খুশি যে আমরা
ন্যায় বিচার পাইছি। আশা করতেছি যে উচ্চ আদালতে যেন খুব দ্রুত এই মামলাটি নিষ্পত্তি করে এই রায় বহাল রাখেন এবং সর্বোচ্চ আদালত আপিলেট ডিভিশন দ্বারা বহাল হয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকরী হোক। যে খুন শহরকে খুনি শহরে অভিযুক্ত করেছিল তা থেকে নিস্তারের পথও এই রায়। নারায়ণগঞ্জের সাধারণ মানুষও তাই ২৬ ফাঁসিতে খুশি। ভালো আনন্দ পাচ্ছে সবাই, কেন ভালো ভালো লোক মারি গেল বিদেশের মাধ্যমে, বিশেষ লোক, সেটা আমরা চাই না। এই জায়গাটা অনেক ভয়াবহ জায়গা, এরপরেও রায় দিতে পারছে, এতে আমরা অনেক খুশি। ন্যায় বিচার যা পাওয়ার অধিকার সেটা পেয়ে গেছে। যে স্বজনরা স্বজন হারিয়েছেন তারা কিছু প্রতিক্রিয়ায় বারবারই কিন্তু বলছেন যে আসলে এই রায়ের মধ্য দিয়ে তারা একটি ন্যায় বিচার পেয়েছেন, তবে উচ্চ আদালতে রায়টি যেন বহাল থাকে তারা এই প্রত্যাশার কথা বলছেন। আমরা রায় সন্তুষ্ট, আমার বাবার আত্মার শান্তি হবে, এই রায় যেন দ্রুত কার্যকর হয় সেটি আমরা দেখতে চাই। আংশিক সফলতা আসছে বাবা, কারণ আমাদের এজাহারকৃত আসামিগুলি বাধা দিছে। যদি এজাহারকৃত আসামিগুলি থাকতো তাদেরও ফাঁসি হতো। তারা পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা, পালায়া যাওয়ার সহযোগিতা করছে তারা। আজকে এই রায় শুনে আমি অনেক সন্তুষ্ট। আমি আজকে 2 বছর 8 মাস আমি আজকে অনেক খুশি হয়েছি। আরও যারা আছে তাদেরকেও ধৈর্য নিয়ে এভাবে শাস্তি দেওয়া হোক। খুশির পাশাপাশি শঙ্কাও রয়েছে স্বজন ও সাক্ষীদের, চাইলেন বাড়তি নিরাপত্তা। ওনার একটি বিশাল বাহিনী এখনো পর্যন্ত সক্রিয়। ফাঁসির রায় হয়েছে, ওদের কাছ থেকে তো অবশ্যই ওরা আক্রোশের বশে আমাদের ক্ষতি করার চেষ্টা তো করবেই। আমার তো লিখিত চিঠি দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিছে। 20-25 দিন আগেই এই চিঠিটা আমার কাছে আসছে। অজানা আশঙ্কা তো থাকেই অবশ্যই। আমাদের নিরাপত্তা দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে পুলিশ ছিল, আমাদেরকে যেন সবসময় নিরাপত্তা দেওয়া হয়, সরকারের প্রতি এটাই প্রত্যাশা আমাদের। তবে শঙ্কার কালো মেঘ কেটে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে সত্যের ঝকঝকে সূর্য উঠবেই এমন আশায় বুক বাঁধছেন পুরো দেশের মানুষ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় প্রমাণ করে দেশের বিচার বিভাগ এখন পুরোপুরি স্বাধীন, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায়ে জনমানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। আর আইনমন্ত্রীর ভাষ্য, অপরাধীদের আইনের আওতায় এনে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রায়ে প্রমাণিত হয়েছে অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী কেউ হলেও কেউই আইনের ঊর্ধ্বে নন। জনগণ যে রায় প্রত্যাশা করেছিল আদালত থেকে সেই রায় তারা পেয়েছে এবং এই রায়ে এটি প্রমাণিত হলো যে দেশে আইনের ঊর্ধ্বে কেউ না, সে যতই শক্তিশালী হোক, যেই বাহিনীরই হোক না কেন, অপরাধ করলে তার বিচার হওয়া উচিত এবং এই ক্ষেত্রে বিচার হয়েছে। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অপরাধীকে আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় রাষ্ট্র সে দায়িত্ব পালন করেছে। যেই অপরাধ করুক তাকে বিচারের আওতায় এনে তার সুষ্ঠু বিচার করাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমার মনে হয় সেই দায়িত্ব আমরা পালন করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেন, এ রায় প্রমাণ করে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। আমি মনে করি যে আইনের শাসন যে দেশে প্রতিষ্ঠিত এবং আইনের শাসন নিয়ে যে আমরা কথা বলি যে আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে যেই হোক, সেটাই আবার প্রমাণিত হবে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়ায় বলেছেন, 7 খুন মামলার রায় প্রমাণ করে দেশে বিচার বিভাগ স্বাধীন। এই সরকারের আমলে অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জের আদালত 7 খুনের মামলা আজকে যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা থেকে এটাই আজকে প্রমাণ হয়েছে। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। আলোচিত 7 খুন মামলায় রায় হলেও তা কার্যকরে অন্তত 5 বছর সময় লাগতে পারে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, এই দীর্ঘসূত্রিতা এড়াতে পঞ্চদশ সংশোধনীতে মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে শুনানির যে বিধান রয়েছে তা পুনর্বিবেচনার সময় এসেছে। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার।
বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন এ মামলায় অবশেষে রায় এলো। রায়ে অন্যদের মতো সন্তোষ জানিয়েছেন বিশিষ্টজনেরাও। এই রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সাবেক বিচারপতি আমিরুল ইসলাম। জনমনে একটা শঙ্কা ছিল, যেহেতু র্যাবের মতো সংস্থার সদস্যরা এই মূল মামলার প্রধান আসামি, সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে চলবে কিনা এবং শেষ পর্যন্ত সাফল্যজনক সমাপ্তিতে পৌঁছবে কিনা। প্রশাসনের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে। শুধু এই মামলাটা কেন, যত ফৌজদারি মামলাই আমাদের আদালতে বিচারাধীন থাকুক না কেন, সবগুলির ক্ষেত্রে এইভাবে তড়িৎ গতিতে যাতে বিচার কার্যটা সম্পন্ন করা যায়, সেই দিকে কর্তৃপক্ষের আশু নজর দেওয়া উচিত। তবে নিম্ন আদালতের এই রায় আপিল বিভাগ ঘুরে কার্যকর হতে সময় লাগতে পারে অন্তত 5 বছর, এমনটাই বলেছেন আইনজীবী ডক্টর শাহদ্দিন মালিক। আরও অনেক এই ধরনের মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের মামলা হাইকোর্টে ঝুলে আছে, ওগুলি হয়ে এটা হতে হতে আরও 2 থেকে 3 বছর লাগবে। এবং তারপরে কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এইটা মৃত্যুদণ্ড আপিল বিভাগে শুনানিও এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, ফলে এটা আপিল বিভাগেও শুনানি হবে। মোটামুটি এই রায়টা একদম চূড়ান্তভাবে রায়টা হওয়ার জন্য আরও 3 থেকে 5 বছর লেগে যাবে। আমার মনে হয় যে আপিল বিভাগে এই মৃত্যুদণ্ডাদেশ যেটা পঞ্চদশ সংশোধনীতে ফিরিয়ে আনা হয়েছে, যে আপিল বিভাগকে শুনতে হবে, এইটা আমার মনে হয় পুনর্বিবেচনার সময় এসছে। না হলে যেটা হচ্ছে যে এরকম এত দীর্ঘসূত্রিতা হচ্ছে, এটা কারোর জন্য কাম্য না। এ ঘটনায় রাষ্ট্রীয় ব্যক্তিরা জড়িত বলে নিহত 7 জনের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন বিশিষ্টজনরা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। কি হয়েছিল সেদিন নারায়ণগঞ্জে? দেশের ইতিহাসে নৃশংস এই 7 খুনের সাথে কেন জড়িয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা? হাসান কামরুলের প্রতিবেদনে ফিরে দেখা যাক 2014 সালের সেই দিনগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর মদদে এমন হত্যার নজির দেশের ইতিহাসে আর নেই। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে একটি মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। ঢাকা নারায়ণগঞ্জ সড়কের লামাপাড়া থেকে র্যাবের পরিচয়ে অপহরণ করা হয় তাদের। 3 দিন পর 7 জনের লাশ ভেসে ওঠে শীতলক্ষার পানিতে। এই ঘটনার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সিলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক 2টি মামলা দায়ের করেন। দাবি করা হয় কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে 7 জনকে হত্যা করে র্যাব সদস্যরা। প্রধান আসামি করা হয় নূর হোসেনকে। এরপরই নাম আসে র্যাব 11-র সাবেক কর্মকর্তা তারেক সাইদ, MM রানা সহ 17 জনের। এর বাইরে নূর হোসেনের সহযোগী সহ নাম আসে আরও 18 জনের। মামলার পরই হাইকোর্টের নির্দেশে গ্রেফতার করা হয় র্যাবের 3 সদস্যকে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার হয় 23 আসামি। এদিকে ভারতে পালিয়ে যায় প্রধান আসামি নূর হোসেন। দীর্ঘ চেষ্টার পর সেখান থেকে ফিরিয়ে আনা হয় তাকে। এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয় 2015 সালের 8 এপ্রিল। বিচার কাজ শুরু হয় 2016 সালের 8 ফেব্রুয়ারি। প্রায় 1 বছর ধরে 106 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা হয় 16 জানুয়ারি সকালে। হাসান কামরুল, নিউজ 24। ফুটপাত দখলমুক্ত করতে গেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে হকারদের আজও সংঘর্ষ হয়েছে। এ সময় পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কর্মদিবসে রাস্তা ও ফুটপাতে হকার বসতে না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন হাসান পারভেজ। আগের দিনের মতো সোমবারও পল্টনে ফুটপাত দখলমুক্ত করতে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বাধা দেয় হকাররা। এক পর্যায়ে হকারদের সাথে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পল্টন ও এর আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রকৃত হকার নয়, এরা হচ্ছে কমিউনিস্ট পার্টি এবং তাদের অঙ্গ সংগঠন, তাদের লোকজন, তারা একটা সিন ক্রিয়েট করার জন্য তারা এগুলো করছে। গুলিস্তান ও এর আশেপাশের সড়ক থেকে হকার উচ্ছেদে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছে পথচারীরা। ভালো পদক্ষেপ, এটা এত জনগণের এটাই তো চায়। ফুটপাত এমন অবস্থা করছিল যে দেখা যাচ্ছে যে রোডের উপরেও করছে। এর আগে মেয়রকে পুনর্বাসন সহ 10 দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
হকারদের দমন পীড়ন নির্যাতন বন্ধ করতে হবে। প্রকৃত হকারদের তালিকাভুক্তি সহ আইডি কার্ড দিতে হবে। দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করতে হবে। মেয়র এই সময় বলেন, জনসাধারণের চলাচলের জন্য যা কিছু করা দরকার তার সব কিছু করবে সিটি কর্পোরেশন। আমাদের সুস্পষ্ট বক্তব্য, দিনের বেলায় রাজপথ কাউকে দখল করতে দেওয়া হবে না, দিনের বেলায় ফুটপাত কাউকে দখল করতে দেওয়া হবে না। যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে, যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, অত্র কর্পোরেশন পুনর্বাসন কর্মসূচি যেগুলো ঘোষণা করেছে তা পুনর্বিবেচনা করা সিদ্ধান্ত নিতে পারে। তবে হকার্স ইউনিয়ন বলছে, ভবিষ্যতেও তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্থানীয় সময় ভোরে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান সহ সুইজারল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় তার সফরকালীন আবাসস্থল সিলব্রেটা পার্ক হোটেলে। এর আগে রবিবার রাত 11:15টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শেষে 21 জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার 3 ভাইকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের প্রতিবেদন আর জানাচ্ছেন আহসান হাবিব। সোমবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা ও ঘাটাইলে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত হামলা সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ আনা হয় এমপি রানার বিরুদ্ধে। এরপরই জেলা শহরে বের হয় আনন্দ মিছিল। সেখানে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একজন কর্মী হিসাবে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে যে এইরকমভাবে যেন কোনো ছাত্রলীগ, বিগত দিনে তারা আরও ছাত্রলীগের নেতাদের হত্যা করেছে, যে আগামী প্রজন্ম যেন এই হত্যাকারী হাত থেকে মুক্ত পায়। আর নিহত ফারুক আহমেদের স্ত্রী স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাদের বহিষ্কারের ব্যাপারেও ঠিক সঠিক কাজটি করেই এই টাঙ্গাইলকে খুনি মুক্ত এবং এই আওয়ামী লীগ যাতে আর কোনো সন্তান তাদের পিতাকে না হারায়, কোনো মেয়ে যেন বিধবা না হয়, আশা করি সেটাই হবে। 2013 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদকে হত্যা করে শহরের কলেজ পাড়ায় তার বাসার সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বর্তমানে এমপি রানা জেল হাজতে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন 2 বছরে পদ্মা সেতুর কাজ শেষ 40%। দেশি বিদেশি 4000 শ্রমিকের পরিশ্রমে কাঠামো দৃশ্যমান।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী ন্যাপ ও গণফ্রন্ট বাংলাদেশের প্রতিনিধি দল। সাবেক প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতিকে সিইসি করার সহ 5টি প্রস্তাব রেখেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে 14 দফা সুপারিশ দিয়েছে গণফ্রন্টের সদস্যরা। অন্যদিকে বাংলাদেশ ন্যাপ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনকালীন সরকারের সুপারিশ দিয়েছে। প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেল 3টায় গণভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে। পরে বিকেল 4টায় বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জোবেল রহমান গানের নেতৃত্বে প্রতিনিধি দল এবং বিকেল 5টায় গণফ্রন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে। এর আগে 23টি রাজনৈতিক দল গণভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছে। নির্মাণের 2 বছরে পদ্মা সেতুর কাজ হয়েছে 40 ভাগ। এরই মধ্যে নদীতে মূল সেতুর পাইল বসেছে 37টি আর সংযোগ সেতুর পাইল বসেছে 3টি। হয়েছে অ্যাপ্রোচ সড়ক, শেষ পর্যায়ে রয়েছে 4টি স্প্যান তৈরির কাজও। বাকি কাজও এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশি বিদেশি 4000 শ্রমিক। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। 2015 সালের 12 ডিসেম্বর নানা চড়াই উতরাই পেরিয়ে নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতুর দুপারেই মাওয়া ও জাজিরা পয়েন্টে একসঙ্গে গড়ে তোলা হয় বিশাল মেকানিক্যাল ওয়ার্কশপ। কাজ চলে অ্যাপ্রোচ রোড তৈরির। চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে 4000 দেশি বিদেশি শ্রমিকের হাতের ছোঁয়ায় 2 বছরের মাথায় এখন দৃশ্যমান সার্বিক অবয়ব। সেতু হচ্ছে আমাদের বাংলাদেশের সব সাইড দিয়ে ভালো কাজ, ভালো উন্নয়ন, দেশের একটা উন্নয়ন খুবই ভালো হবে। ট্রেন চলবে, বাস চলবে, হ্যাঁ, জনগণের শান্তি পাবে। লক্ষ্য এখন নদীর বুকে কবে দাঁড়াবে ইস্পাতের সেতু। মূল সেতুর 264টি স্টিলের পাইলের মধ্যে ওয়ার্কশপে প্রস্তুত 192টি, নদীতে বসেছে 37টি। এছাড়া সংযোগ সেতুর 365টি কংক্রিটের পাইলের মধ্যে বসে গেছে 42টি। আমরা লিগারে কাজ করি আর কি, মাল বানানো মনে যা কিছু লাগে নদীতে আর কি দেই। অসম চ্যালেঞ্জ আর 16 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন শ্রমিকরা। এমন মহাযজ্ঞের অংশীদার হয়ে অনেকটা আপ্লুত তারা। এত বড় একটা প্রজেক্ট যে বাংলাদেশে আছে, আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয়। আমাদের খুব আনন্দ হয় এত বড় একটা সেতুর কাজ করছি, কারণ ওপারের মানুষদের জন্য ভালো হবে, আমাদের বাংলাদেশও উন্নত হবে। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এই সেতুর মাধ্যমে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি এগিয়ে যাবে দেশের অর্থনীতিও। 150 মিটার দীর্ঘ এই স্পেনের নিচ দিয়ে চলবে রেলগাড়ি আর উপর দিয়ে চলবে সড়ক পথ। বিদেশ থেকে আনা পদ্মার বুকে 42টি পিলারের উপর এমন 41টি স্পেন বসিয়েই তৈরি করা হবে দেশের সবচেয়ে দীর্ঘতম পদ্মা সেতু। ফখরুল ইসলাম, নিউজ 24, মাও পদ্মা সেতু প্রকল্প, মুন্সিগঞ্জ। ভবিষ্যতে সাংবাদিকতা আরও বেশি টেকনোলজি নির্ভর হয়ে পড়বে। এরই মধ্যে তথ্য পাওয়ার ক্ষেত্রে মানুষ অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে উঠছে। এটি প্রিন্ট মিডিয়ার জন্য আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সাংবাদিকতার ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে মূল বক্তায় ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সিইও ইয়াল জে উইকিনসন এমন বক্তব্য ব্যক্ত করেন। যদিও বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বরা মনে করেন টেকনোলজি ও সোশ্যাল মিডিয়া নির্ভর সাংবাদিকতা ছাড়াও গণমাধ্যমের উপর বিভিন্ন পক্ষের চাপও ভবিষ্যৎ সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। এছাড়া সাংবাদিকতা পেশায় নীতি নৈতিকতা ঠিক রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তারা। সেমিনারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নোয়াবের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য। বাণিজ্য মেলায় সব স্টলে ক্রেতা দর্শনার্থীদের কম বেশি ভিড়, তবে এর মাঝে নিত্য প্রয়োজনীয় এবং প্লাস্টিক পণ্যের প্যাভিলিয়নেই বেশি ভিড়। দামে সাশ্রয়ী হয় অনেক ক্রেতাই লুফে নিচ্ছেন পণ্যের নানা অফার। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন।
পারিবারিক নিত্য প্রয়োজনের সহজ সমাধানে প্লাস্টিক পণ্যের কদর এখন অনেক বেশি। বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যের ক্রেতার সংখ্যাও চোখে পড়ার মতো। না, এখন তো প্লাস্টিক আইটেমই বাংলাদেশে বেশ ভালো চলছে, এই জন্যেই প্লাস্টিক আইটেমের জন্য আসা আর কি। সবই প্লাস্টিকের, বালতি মগ থেকে শুরু করে এমনকি খাওয়ার পানির জগ, সেটাও আমাদের প্লাস্টিকেরই তৈরি। এখানে আমি কিনতে আসছি বাস্কেট, তারপর বালতি, বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। আমাদের ফ্যামিলির জন্য প্রয়োজন আর কি, সবার জন্যই। ক্রেতা দর্শনার্থীর চাহিদার পাশাপাশি আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে পণ্য। অংশগ্রহণকারীরা জানান সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে বিক্রিও। অলরেডি মিডল হাফ হয়ে গেছে, যার জন্য কাস্টমার রেসপন্স আগের থেকে অনেক বেশি। আমরা সারা পাচ্ছি ভালো। প্রাইসটা হচ্ছে আমাদের প্রকারভেদে 10% 5% ডিসকাউন্ট আছে। ফ্যান্সি বাস্কেটগুলো এগুলো আমাদের সাধারণত 400 টাকা থেকে শুরু হয় এবং 850 টাকা পর্যন্ত রয়েছে। যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে আমরা 10% 15% করে ডিসকাউন্ট দিচ্ছি। মেলামাইন ও মেটালের তুলনায় প্লাস্টিক পণ্য দামে সস্তা বলে ক্রেতাদের আগ্রহ একটু বেশি। আমরা ফ্রেন্ড একসাথে এসেছি আর হলো প্লাস্টিকের পণ্য নিচ্ছি এখান থেকে, কারণ এখানে প্রাইসগুলো একটু কম আর হলো টেকসই, দেখে মনে হচ্ছে ভালো হবে। বাচ্চার জন্য বোতল টোতল নিতে আসছি, আর কিছু স্ট্যান্ড আছে। প্লাস্টিকের হলে ধরেন ইউজ অনেক দিন করা যায়, আর স্টিলেরগুলো ধরেন নষ্ট হয়ে যায়, তো ভালো থাকে না বেশি। বাণিজ্য মেলার এবারের আয়োজনে ক্রেতা দর্শনার্থীদের অন্যতম পছন্দের তালিকায় আছে প্লাস্টিক পণ্য। দীর্ঘদিন টিকে বলে এই প্লাস্টিক পণ্যগুলোর দিকে ঝুঁকছেন তারা, জানালেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন কিরগিজস্তানে তুর্কি এয়ারলাইন্সের কার্গো বিমান বিধ্বস্ত, কমপক্ষে 37 জন নিহত। বিরতি পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কিরগিজস্তানে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 37 জন নিহত হয়েছে। দেশটির রাজধানী বিশকেকের নিকটবর্তী মানাস বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হংকং থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি ওই বিমানবন্দরে থামতে চেয়েছিল। তবে নামার চেষ্টার সময় ঘন কুয়াশার কারণে স্থানীয় সময় সকাল 7:30টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এরই মধ্যে উদ্ধারকারীরা বিমানটির এক পাইলট ও 15 জন স্থানীয় বাসিন্দার লাশ উদ্ধার করেছে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বোয়িং 747 জেট বিমানটি মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামের কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। নিহতদের অধিকাংশই ওই গ্রামটির বাসিন্দা। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA প্রধান জন ব্রেন্নান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। পাশাপাশি ট্রাম্পের প্রতি আহ্বান জানান রাশিয়ার পক্ষে কথা বলা থেকে বিরত থাকার। জন ব্রেন্নান বলেন, অসংলগ্ন কথাবার্তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই ট্রাম্প যখন কথা বলবেন বা কোনো বিষয়ের প্রতিক্রিয়া দেখাবেন, তখন সেই কথার প্রভাব বুঝে বলার অনুরোধ জানান CIA প্রধান। তিনি আরও বলেন, নয়া প্রেসিডেন্টকে বুঝতে হবে তার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বড়। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তীব্র সমালোচনা করার পর ব্রেন্নান এই প্রতিক্রিয়া জানান। What I think Mr. Trump has to understand is that this is more than being about plans, his prescriptions, what he's saying about these various. And he has to make sure that now that he's going to have the opportunity to do something for national security as opposed. But look at the things that were hacked. Look at what was learned from that hacking. That Hillary Clinton got the question. ইসলামাবাদ কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শারতাজ আজিজ। কাশ্মীর নিয়ে আলোচনা না হলে ভারতের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও মন্তব্য তার।
দুদেশের মধ্যে চলমান এই উত্তেজনা বন্ধ করে ভারত পাকিস্তানকে পরমাণু যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। একদিন আগেই নয়াদিল্লিতে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুঁশিয়ারি দেন, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে। দিল্লিতে আয়োজিত এক সামরিক মহড়ায় তিনি বলেন, পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ খেলা খেলছে তা অবিলম্বে বন্ধ করে তাদের উচিত আঞ্চলিক শান্তির প্রতি মনোযোগ দেয়া। সোমবার পাকিস্তানের ডন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ অভিযোগ করেন, কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে সংলাপে আগ্রহী নয় ভারত। এই বিষয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা পাক সরকার কোনোভাবেই মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। ভারতের সঙ্গে আমাদের প্রধান সংলাপের বিষয় হলো কাশ্মীর, অথচ এই বিষয়ে আলোচনা বরাবরই এড়িয়ে যান তারা, বরং নিজ দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সঙ্গে কাশ্মীরকে জড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে অপবাদ দিয়ে আসছে তারা। আমি ভারতের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইসলামাবাদ কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না। উপমহাদেশের এই দুই পরমাণু শক্তিধর দেশে বিদ্যমান উত্তেজনা নিয়ে বরাবরই শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে জোর দিয়ে আসছে মার্কিন প্রশাসন। তবে এবার পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে দেয়া ভাষণে তিনি আরও বলেন, পূর্ব এশিয়ার আঞ্চলিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে। মার্কিন পরবর্তী প্রশাসন এই বিপদ কাটানোর চেষ্টা করবে এবং পরমাণু অস্ত্র কমাতে বিশ্বে ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলেও আশা করেন বাইডেন। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন ওয়েলিংটন টেস্টের 7 উইকেটের জয় নিউজিল্যান্ডের। অনেক প্রাপ্তির টেস্টেও হেরে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। রেকর্ডময় টেস্ট হয়ে গেল বিষাদময়। 7 উইকেটের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ, আর কিউইরা জিতে নিল বিস্ময়কর এক ম্যাচ। টেস্ট ইতিহাসের প্রথম ইনিংসে 595 করে হার এই প্রথম। সাকিব মুশফিকের রেকর্ডের টেস্টে লজ্জার হারের শিকার হলো বাংলাদেশ, আর ঘরের মাটিতে ইতিহাস করল ব্ল্যাক ক্যাপরা। দেখুন রায়হান মাসুদের রিপোর্ট। 3 উইকেটে 66 রান, লাইন আপে সাকিব, মুশফিক, সাব্বির। শেষ দিনে বড় কিছুর আশায় টেলিভিশন সেটের সামনে ঘুম কাতুরে চোখে বসেছিলেন ক্রিকেট প্রেমীরা, কিন্তু দিনের শুরুটাই হলো সাকিবের আউট দিয়ে। মুমিনুল সাব্বিরের সংগ্রাম টিকলো মাত্র 30 রান। 100 রান না ছুতেই 5 উইকেট নেই বাংলাদেশের। অধিনায়ক মুশফিক ব্যথা নিয়েই নামলেন মাঠে। ম্যাচ বাঁচানোর লড়াই বলে কথা, কিন্তু টিম সাউদির বাউন্সার তার মাথায় লাগলে চারিদিকে যেন হাহাকার। ম্যাচ গোল্লায় যাক, মুশফিককে নিয়ে শঙ্কা যাচ্ছিল মাঠ জুড়ে। ফিজিওদের সাথে তামিমও দৌড়ে এলেন মাঠে। এরপর সাব্বিরের 50 ছাড়া বলার মতো কোনো সংগ্রাম নেই। আসল সংগ্রাম তো করলেন ইমরুল। আগের দিন যে অবস্থায় মাঠ ছেড়েছিলেন সেই অবস্থা থেকে মাথায় নামাও তো যোদ্ধা দ্বারাই সম্ভব। শেষ পর্যন্ত ইমরুল অপরাজিতই ছিলেন, আর কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় 217। তাড়া করতে নেমে দ্রুত রান তোলার কাজে নেমে পড়েন ল্যাথাম রাভাল। তাদের দ্রুত ফিরিয়ে আশা জাগিয়ে তোলেন মিরাজ। ঘোর অন্ধকারে একটুখানি আলোর ঝলক হয়ে ম্লান হয়ে যায় সেই আশা। উইলিয়ামসন আর রস টেইলর বুঝিয়ে দেন এই টেস্ট তাদের নামে লেখা। বেসিন রিজার্ভের 22 গজের চারিদিকে রানের বন্যা বইয়ে দেন দুজন। টেইলর খেলেন ওয়ানডে ধাঁচে, আর উইলিয়ামসন যেন টি20 মাস্টার। 100 এর উপর স্ট্রাইক রেট রেখে তুলে নেন ক্যারিয়ারের 15তম টেস্ট শতক। 152 বলে 163 রানের জুটিতেই বাংলাদেশের হার হয় সুনিশ্চিত। সিরিজের ধারা বজায় রেখে আবারও ভালো কিছুর আশা দেখিয়ে হারের মুখ দেখল টাইগাররা। রায়হান মাসুদ, নিউজ 24। দর্শক, শেষ করব বিনোদনের সংবাদ দিয়ে।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক উৎসব 2016-র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আরও বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। শিক্ষা ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধশালী হলে মুক্তচিন্তার পরিবেশ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের সংস্কৃতি মনস্ক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে গত নভেম্বরে সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়। সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহীদের নিয়েই সমাপনী এই আয়োজন। সোমবার বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, দেশকে সত্যিকার অর্থে উন্নত করতে হলে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেখানে গড়ে উঠছে তাদের যদি আমরা সংস্কৃতির সঙ্গে সমন্বয় ঘটাতে না পারি তাহলে তো এটা আমাদেরই এক ধরনের ব্যর্থতা। সেরকম একটা লক্ষ্য নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সকল রকম সহযোগিতা নিয়ে আমরা এই আয়োজনটা করেছি। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। শিক্ষার্থীদের দলীয় গান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃত্যকলা বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গীত বিভাগীয় চেয়ারপারসন লীনা তাপসী খান ও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগীয় চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের দায়ে 26 জনের ফাঁসির আদেশ, স্বজনদের সন্তোষ প্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে হকার পুলিশ সংঘর্ষ, কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি সাইদ খোকনের। এবং হত্যা মামলার আসামি এমপি রানা সহ 3 ভাইকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, নেতাকর্মীদের উল্লাস। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এরপর দেখবেন নিউজ 24 বিজনেস। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।